সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘন হয়ে উঠছে। কয়েক ঘণ্টা আগেও যে আলোচনা নিয়ে বলা হচ্ছিল সমঝোতা হয়ে গেছে, চুক্তি সই এখন শুধু সময়ের ব্যাপার, যুদ্ধ অন্তত 6 মাসের জন্য থেমে যাচ্ছে, ঠিক সেই আলোচনাই হঠাৎ করে অন্ধকারে ডুবে গেল। পর্দার আড়ালে এমন কি ঘটল যার পরেই বদলে গেল পুরো খেলা? কেন আচমকা বদলে গেল ওয়াশিংটনের ভাষা? কেন আবারও হুমকির সুর, যুদ্ধের গন্ধ, মিসাইল প্রস্তুতি আর সামরিক সতর্কতা? আর কেন এমন ধারণা তৈরি হচ্ছে যে এই পুরো সংকটের সবচেয়ে বড় নিয়ন্ত্রক হয়তো প্রকাশ্যে দেখা যাওয়া কেউ নয়, বরং পর্দার আড়ালে বসে থাকা সেই শক্তি যারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামতে দিতে চায় না? আজকের এই বিশ্লেষণে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে সম্ভাব্য শান্তি আলোচনাকে আবারও জটিল করে তোলা হয়েছে, কেন ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে এক চুলও ছাড় দিতে রাজি নয়, কেন তেল, হরমুজ প্রণালী আর আঞ্চলিক রাজনীতি পুরো বিশ্বকে টেনে নিচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে, আর কেন যে কোনো মুহূর্তে আবারও বিস্ফোরিত হতে পারে পরিস্থিতি। প্রিয় দর্শক, গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, কূটনৈতিক সূত্র এবং বিভিন্ন বিশ্লেষকরা একটি বিষয় নিয়েই আলোচনা করছিলেন। বলা হচ্ছিল ওয়াশিংটন আর তেহরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার পর অবশেষে এমন একটি কাঠামো তৈরি হয়েছে যেখানে দুই পক্ষ সাময়িকভাবে সংঘাত এড়াতে পারে। আলোচনায় উঠে এসেছিল 6 মাসের যুদ্ধবিরতির সম্ভাবনা, সীমিত পর্যায়ে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়, কিছু আর্থিক সম্পদ মুক্ত করার আলোচনা এবং একই সঙ্গে পারমাণবিক কার্যক্রম নিয়ে নতুন পর্যবেক্ষণ ব্যবস্থা। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে অনেকেই ধরে নিয়েছিলেন বড় ধরনের সামরিক সংঘর্ষ অন্তত আপাতত বন্ধ হচ্ছে। কিন্তু হঠাৎ করেই চিত্র বদলে যেতে শুরু করে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা লক্ষ্য করেন ইসরায়েলি নেতৃত্বের পক্ষ থেকে কঠোর বক্তব্য আসতে শুরু করেছে। সেখানে জোর দিয়ে বলা হয় ইরানের যে কোনো পারমাণবিক ক্ষমতা সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত কোনো সমঝোতা গ্রহণযোগ্য নয়। শুধু তাই নয়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র বন্ধ করা, পারমাণবিক স্থাপনাগুলি ধ্বংস করা এবং ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক নিয়ন্ত্রণে দেওয়ার মতো দাবিও সামনে আনা হয়। আর এখানেই মূল সংকট, কারণ ইরান বহুবার স্পষ্ট করে দিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি তারা জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌম অধিকারের অংশ হিসেবে দেখে। তারা দাবি করে তাদের কর্মসূচি বেসামরিক এবং আন্তর্জাতিক চুক্তির সীমার মধ্যেই পরিচালিত হচ্ছে, ফলে এই অবস্থান থেকে তারা সরে আসবে না। দর্শক, এখানেই বোঝা যায় মধ্যপ্রাচ্যের রাজনীতি কতটা জটিল। একদিকে আলোচনা, অন্যদিকে চাপ, একদিকে কূটনীতি, অন্যদিকে সামরিক প্রস্তুতি, আর এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে এমন সব আঞ্চলিক শক্তি যারা প্রত্যেকে নিজেদের স্বার্থ রক্ষা করতে চাইছে। ইরান মনে করছে যদি তারা এখন নতি স্বীকার করে তাহলে ভবিষ্যতে তাদের প্রতিরক্ষা কাঠামো দুর্বল হয়ে যাবে। অন্যদিকে ইসরায়েল মনে করছে ইরানের যে কোনো পারমাণবিক ক্ষমতা তাদের অস্তিত্বের জন্য হুমকি। ফলে দুই পক্ষের অবস্থান এতটাই দূরে যে মাঝখানে দাঁড়িয়ে কোনো সমঝোতা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে। এরই মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে, সেটি হচ্ছে ইরানের জব্দ করা অর্থ আর সম্পদ। বহু বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রয়েছে। তেহরান পরিষ্কার জানিয়ে দিয়েছে কোনো বাস্তব অগ্রগতি দেখতে হলে প্রথমেই সেই সম্পদ মুক্ত করার প্রক্রিয়া শুরু করতে হবে, কারণ তাদের যুক্তি অর্থনৈতিক অবরোধের মধ্যে থেকে তারা কোনো নতুন শর্ত মেনে নেবে না। কিন্তু এখানেও বাধা, কারণ ওয়াশিংটনের ভেতরেই রয়েছে তীব্র মতবিরোধ। কেউ বলছে আলোচনা দরকার, কেউ বলছে কঠোর চাপ ছাড়া ইরানকে থামানো যাবে না। প্রিয় দর্শক, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হরমুজ প্রণালী। বিশ্ব জ্বালানি বাণিজ্যের একটি বিশাল অংশ এই পথ দিয়ে যায়। যদি এই রুটে উত্তেজনা বাড়ে বা সামরিক সংঘর্ষ শুরু হয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতি ধাক্কা খাবে। তেলের দাম হু হু করে বাড়তে পারে, আন্তর্জাতিক বাজার অস্থির হয়ে যেতে পারে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিশাল চাপ তৈরি হতে পারে। এই কারণেই অনেক দেশ প্রকাশ্যে যুদ্ধ চায় না, যদিও পর্দার আড়ালে সবাই নিজেদের অবস্থান শক্ত করতে চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে কেন পরিস্থিতি এত দ্রুত বদলে গেল? বিশ্লেষকরা বলছেন কারণ মধ্যপ্রাচ্যের প্রতিটি সমঝোতার সঙ্গে জড়িয়ে থাকে বহু স্তরের স্বার্থ। কেউ চায় পরাজিত, কেউ চায় রাজনৈতিক টিকে থাকা, কেউ চায় আঞ্চলিক প্রভাব বৃদ্ধি, কেউ চায় নিরাপত্তা নিশ্চিত করতে, আবার কেউ চায় প্রতিপক্ষকে দীর্ঘমেয়াদী দুর্বল করতে। ফলে যখনই কোনো সমঝোতা এগোতে থাকে তখনই এমন কিছু শর্ত সামনে আনা হয় যা পুরো আলোচনাকে আবার জটিল করে তোলে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আঞ্চলিক জোট। সাম্প্রতিক সময়ে আরব বিশ্বের ভেতরেও বড় ধরনের কূটনৈতিক পরিবর্তন দেখা গেছে।
কেউ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, কেউ এখনও দূরত্ব বজায় রেখেছে, আবার কেউ প্রকাশ্যে ফিলিস্তিনি রাষ্ট্রের প্রশ্নকে অগ্রাধিকার দিচ্ছে। এই বিভাজনও পুরো সংকটকে আরও জটিল করে তুলছে, কারণ মধ্যপ্রাচ্যের প্রতিটি কূটনৈতিক সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে আছে নিরাপত্তা, ধর্মীয় আবেগ, ভূ-রাজনীতি এবং অর্থনৈতিক স্বার্থ। দর্শক, যুদ্ধের আরেকটি দিক আছে যেটা সাধারণ মানুষ প্রায়ই দেখতে পায় না। সেটি হচ্ছে স্থায়ী সংকটের রাজনীতি। যখন কোনো অঞ্চলে দীর্ঘদিন ধরে উত্তেজনা থাকে, তখন সেই উত্তেজনা অনেক রাজনৈতিক শক্তির জন্য সুবিধাজনক হয়ে দাঁড়ায়। জনগণের মনোযোগ অর্থনৈতিক সমস্যা, বেকারত্ব, সামাজিক অসন্তোষ বা অভ্যন্তরীণ সংকট থেকে সরে গিয়ে নিরাপত্তা ইস্যুতে আটকে যায়। ফলে সংঘাত কখনো কখনো শুধু সামরিক নয়, রাজনৈতিক অস্ত্র হিসেবেও ব্যবহৃত হয়। এদিকে ইরানও বসে নেই। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে বলা হচ্ছে তারা তাদের প্রতিরক্ষা প্রস্তুতি আরও জোরদার করেছে। ক্ষেপণাস্ত্র ইউনিট, ড্রোন ক্ষমতা, বিমান প্রতিরোধ ব্যবস্থা এবং আঞ্চলিক মিত্রদের সঙ্গে সমন্বয় বাড়ানো হয়েছে। তারা বারবার জানিয়ে দিচ্ছে যদি আবার হামলা হয় তাহলে আগের থেকে দ্রুত ও শক্তিশালী প্রতিক্রিয়া আসবে। এই বার্তাই ওয়াশিংটন আর তার মিত্রদের হিসাবকে জটিল করে তুলছে, কারণ সরাসরি সংঘর্ষ মানে শুধু একটি দেশের সঙ্গে যুদ্ধ নয়, বরং পুরো অঞ্চলে অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ার ঝুঁকি। এখন আসি আন্তর্জাতিক শক্তিগুলির ভূমিকায়। চীন, রাশিয়া, ইউরোপীয় দেশগুলি প্রত্যেকেই চাইছে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকুক, কারণ মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ শুরু হলে শুধু রাজনৈতিক নয়, বৈশ্বিক অর্থনীতি এবং নিরাপত্তা ব্যবস্থাও কেঁপে উঠবে। বিশেষ করে চীন, যারা বিপুল পরিমাণ জ্বালানি আমদানি করে, তারা কোনোভাবেই হরমুজ প্রণালীতে অস্থিরতা চায় না। একইভাবে ইউরোপও নতুন জ্বালানি সংকটের ঝুঁকি নিতে চায় না। ফলে সবাই কূটনৈতিকভাবে সক্রিয় থাকলেও বাস্তবে কারোর হাতেই পুরো নিয়ন্ত্রণ নেই। প্রিয় দর্শক, আরেকটি বিষয় লক্ষণীয়, যখনই পরিস্থিতি কিছুটা শান্ত হতে শুরু করে, তখনই সামাজিক যোগাযোগ মাধ্যম, আন্তর্জাতিক মিডিয়া এবং বিভিন্ন রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে আবার উত্তেজনা বাড়তে থাকে। কখনো বলা হয় গোপন সামরিক প্রস্তুতির কথা, কখনো বলা হয় নতুন নিষেধাজ্ঞা, কখনো আবার দাবি ওঠে বড় ধরনের হামলার। এর ফলে সাধারণ মানুষের মনেও ভয় আর অনিশ্চয়তা তৈরি হয়, আর এই অনিশ্চয়তাই পুরো অঞ্চলের কূটনীতিকে আরও দুর্বল করে তোলে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সামনে কি হতে পারে। সম্ভাবনা কয়েকটি। প্রথমত, সীমিত পর্যায়ের সমঝোতা হতে পারে, যেখানে দুই পক্ষ কিছু বিষয়ে অস্থায়ী ছাড় দেবে। দ্বিতীয়ত, আলোচনা ভেঙে গিয়ে আবারও সামরিক উত্তেজনা বাড়তে পারে। তৃতীয়ত, এমনও হতে পারে যে প্রকাশ্যে আলোচনা চলবে, কিন্তু পর্দার আড়ালে সামরিক প্রস্তুতিও চলবে সমান গতিতে। মধ্যপ্রাচ্যের ইতিহাস বলে অনেক সময় যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত কূটনৈতিক আলোচনা চলতে থাকে। দর্শক, এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা দরকার। এই সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে জ্বালানি নিরাপত্তা, বৈশ্বিক বাণিজ্য, সামরিক ভারসাম্য, আঞ্চলিক আধিপত্য এবং আন্তর্জাতিক শক্তির প্রতিযোগিতা। তাই কোনো একটি সিদ্ধান্ত পুরো বিশ্বকে প্রভাবিত করতে পারে। আরেকটি বিষয় নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে বিশ্বাসের সংকট। যখন দুই পক্ষ একে অপরকে বিশ্বাস করে না, তখন যে কোনো সমঝোতা খুব নাজুক হয়ে পড়ে। ইরান মনে করে অতীতে চুক্তি করেও তারা লাভ পায়নি। অন্যদিকে ওয়াশিংটনের অনেক নীতি নির্ধারক মনে করেন ইরান সময় নেয় এবং পরে আবার নিজেদের অবস্থান শক্ত করে। এই পারস্পরিক অবিশ্বাসই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ যুদ্ধ চায় না, কারণ প্রতিটি সংঘাতের সবচেয়ে বড় মূল্য দেয় সাধারণ নাগরিকরাই। ধ্বংস হয় ঘরবাড়ি, থেমে যায় অর্থনীতি, বাড়ে শরণার্থী সংকট, ভেঙে পড়ে অবকাঠামো। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির খেলায় সাধারণ মানুষের কণ্ঠ অনেক সময় হারিয়ে যায় ক্ষমতার সংঘর্ষের শব্দে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, মতামত জানাবেন কমেন্টে, আর আন্তর্জাতিক রাজনীতির গভীর বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।